আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। দৈনিক কালের কণ্ঠ পত্রিকা আজকে একটি খবর প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছে, সেটি হচ্ছে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশে এই গুম কিন্তু একটা বড় সমস্যা, বিশেষ করে স্বৈরাচারী ব্যবস্থায় এই গুম হচ্ছে মানুষকে নিপীড়নের ভয় দেখানোর একটা বড় হাতিয়ার। সেই বাস্তবতায় এই সরকারের আমলে এসে আমরা প্রত্যাশা করেও ছিলাম যে আরো আগেই এই ধরনের আইন বিষয়ে সরকার কাজ করবে, কিন্তু ফাইনালি একটা আইন বা অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে, শীঘ্রই এটি ঘোষণা করা হবে এবং এই আইনটি বা অধ্যাদেশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে। তো গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই প্রতিবেদনটি করেছেন ওবায়দুল্লাহ বাদল এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ডের সঙ্গে কোটি টাকা জরিমানা থাকবে, আয়নাঘর বানালে 7 বছরের জেল ও 20 লাখ টাকা জরিমানা করা হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতেই গুম করা যাবে না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন, গুমের শিকার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ হচ্ছে বিশেষ তহবিল এবং গুম ব্যক্তির সম্পত্তি আদালতের সম্মতিতে ব্যবহার বা হস্তান্তর করা যাবে। মানে আইনের এই ধারাগুলো খুবই আশাব্যঞ্জক যে এগুলো যদি কার্যকর হয় তাহলে পরে গুম অনেকটাই নিয়ন্ত্রিত হতে পারে। যদিও সরকারের হাতে, রাষ্ট্রযন্ত্রের হাতে অনেক ধরনের পদ্ধতি থাকে মানুষকে হয়রানি করার, নির্যাতন, গুম করার ক্ষেত্রে, তারপরও এই আইনের যে একটা ঘাটতি সেটা কিন্তু ছিলই। তো এই আইনটি কেন গুরুত্বপূর্ণ? কারণ শেখ হাসিনার 15 বছরে 730 জন ব্যক্তি গুমের শিকার হয়েছিলেন, এর মধ্যে 83 জন হত্যার শিকার হয়েছেন এবং 162 জন এখনো নিখোঁজ রয়েছেন। তার মানে এদের ভাগ্যে আসলে কি ঘটেছে এটা বোঝা যায় না। গুমকে বলা যেতে পারে যে মানবাধিকার লঙ্ঘনের যে সবচেয়ে উপরের দিকের একটা অপরাধ। মানে অনেক ক্ষেত্রে সাধারণভাবে খুনের যে ঘটনাগুলো, তার থেকেও এই গুমকে অনেক বেশি ভয়ানক এবং চূড়ান্ত পর্যায়ে একটা মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হয়। এর কারণটি কি? কারণটি হচ্ছে এই ধারাগুলি যদি আমরা দেখি, দেখুন বাংলাদেশে কিন্তু যে ব্যক্তি গুম হবেন, অনেক ব্যক্তি এরকম গুম হয়ে আছেন, এখন অনেকের খোঁজ মিলেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা গুম হয়েছেন ধারণা করা যায়। তারা আর ফেরত আসেনি, ফলে তার নামে থাকা যে সম্পত্তি বা তার নামে যদি কোনো সম্পদ থেকে থাকে, সেটি কিন্তু তার পরিবারের সদস্যরা কিভাবে বন্টন হবে এ নিয়ে কিন্তু কোনো স্পষ্টভাবে কোনো কিছু বলা নেই। ফলে ওই সম্পত্তি ভোগ করার ক্ষেত্রেও পরিবারের সদস্যদের অনেক রকমের হয়রানির শিকার হতে হয়। তাছাড়া শুধু মানসিক নিপীড়নের কথাটি চিন্তা করুন। ধরুন একটি পরিবারের একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন, তাকে গুম করা হয়েছে। ধরা যাক বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা আমরা বলতে পারি, তিনি এখনো ফেরত আসেনি, তার পরিবার কিন্তু জানেন না যে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। মানে এতগুলো বছর হয়ে গেল, এখনো তাদেরকে অপেক্ষার পোহর গুনতে হচ্ছে। সেই সঙ্গে আইনি জটিলতা এতটাই এটা নিয়ে হয় যে গুম ব্যক্তির সম্পত্তি কি হবে, কারণ তিনি তো জীবিত নাকি মৃত। জীবিত হলে একটা ব্যবস্থা, আর যদি তিনি মৃত হন বা তাকে হত্যা করে তাহলে তার এক ব্যবস্থা। সুতরাং এখানেও একটা ঝুলে থাকা বিষয়টি বছরের পর বছর, দিনের পর দিন ধরে। তো এই আইনের ক্ষেত্রে গুম ব্যক্তির সম্পত্তি আদালতের সম্মতিতে ব্যবহার বা হস্তান্তর করা যাবে, এই বিষয়টি অত্যন্ত ইতিবাচক, খুবই ভালো হয়েছে। দরকার ছিল যে যদি কোনো ব্যক্তি গুম হন এবং আদালত যদি মনে করেন যে তার সম্পত্তি তার পরিবারের সদস্যরা বা ওয়ারিশরা ব্যবহার করতে পারবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা যেতেই পারে। গুমের শিকার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ হচ্ছে বিশেষ তহবিল, এটাও খুবই যৌক্তিক। কারণ একজন ব্যক্তি যখন গুম হন তিনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যান, এটা আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কখনো গুমের শিকার হইনি তারা কি করে বুঝবো? এটা আসলে যিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান তার পক্ষে বোঝা সম্ভব। সুতরাং এই ধরনের ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, এটার জন্য বিশেষ তহবিল থাকতেই হবে এবং তাকে সেভাবে তার যে পুনর্বাসনের প্রচেষ্টা রাষ্ট্রকে অবশ্যই করতে হবে। এবং বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, তদন্ত করে মানবাধিকার কমিশন। মানে যখন কোনো গুমের ঘটনা ঘটবে, আমাদের দেশে হয় কি, কোনো অপরাধ যখন ঘটে, ধরুন পুলিশ বাহিনী যদি কোনো অপরাধ সংগঠিত করে, দেখা যায় যে ওই বাহিনী অথবা তার কাছাকাছি বা তার অধীনস্থ কোনো বাহিনী, ধরা যাক র্যাব, ডিবি বা অন্য কোনো বাহিনী, তারা তদন্ত করে। ফলে দেখা যায় যে যিনি অভিযুক্ত তাকে তিনি পার পেয়ে যান। কারণ একটা কথা আমরা বলি না যে আমরাই, মানে নিজেরাই নিজেদের অভিযোগের তদন্ত যখন আপনি করবেন, তখন সার্টেনলি সেখানে এক ধরনের ছাড় পেয়ে যাওয়ার একটা প্রবণতা সেখানে থাকবে। তো এখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এই ঘটনা তদন্ত করবে মানবাধিকার কমিশন। এখন কথা হলো যে মানবাধিকার কমিশন তদন্ত যে করবে সেটা কি ঠুটো জগন্নাথ কোনো মানবাধিকার কমিশন কিনা? মানে এর আগে আমরা দেখতাম যে মানবাধিকার কমিশনের যাদের বসানো হতো তারা হচ্ছে দলীয় আজ্ঞাবহ, তাহলে কিন্তু এই তদন্ত হবে না। এখানে মানবাধিকার কমিশন আক্ষরিক অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, যোগ্য ব্যক্তিরা সেখানে নিয়োগ পাচ্ছেন কিনা, এবং এই ধরনের ঘটনা তদন্তের তাদের অ্যাবিলিটি আছে কিনা, এই সবগুলো মিলে কিন্তু মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। এবং যথার্থই যে নিজস্ব বাহিনী তদন্ত না করে মানবাধিকার কমিশন তদন্ত করবে, এটা অত্যন্ত যৌক্তিক হয়েছে। বলা হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতেই গুম করা যাবে না। খুবই স্ট্রং লাইন এটা। কোনো অজুহাতেই গুম করা যাবে না কাউকে যদি আপনার অ্যারেস্ট করতে হয়, অবশ্যই তার আত্মীয় স্বজন বা তাকে আইনি যে তার অধিকার সেটা নিশ্চিত করেই তাকে
অ্যারেস্ট করতে হবে। আয়নাঘর বানালে 7 বছরের জেল, 20 লাখ টাকা জরিমানা। এই আয়নাঘর অত্যন্ত আলোচিত। এই আয়নাঘর নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে। গুম করে একজন মানুষকে কোথায় রাখা হয়, গোপন বন্দিশালায় রাখা হয়, সেটারই একটা নাম হচ্ছে আয়নাঘর। বাংলাদেশের গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে এই আয়নাঘর নিয়ে কিন্তু অনেক ধরনের প্রতিবেদন এসেছে। বিশেষ করে বিগত সরকারের যে অপরাধের তালিকা, সেখানে আয়নাঘর একটা বড় জায়গা করে নিয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডের সঙ্গে জরিমানাও রাখা হচ্ছে। তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এরকম একটি কঠোর আইন করা হচ্ছে আলটিমেটলি, এবং আমরা এটাকে অত্যন্ত ইতিবাচকভাবেই দেখি। কারণ গুমের মতন যদি অপরাধ চলতে থাকে রাষ্ট্রে, তাহলে সেই রাষ্ট্রে কিন্তু প্রতিরোধ করার মানুষের সংখ্যা কমে যাবে, এবং এভাবেই কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে। দর্শক, এই প্রতিবেদনটির কিছু অংশ আমরা একটু দেখি। সেখানে বলা হচ্ছে যে বহুল আলোচিত গোপন আয়নাঘর আটক কেন্দ্র স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে গুম প্রতিরোধ ও প্রতিরক্ষা ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়া প্রস্তাবে কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য তার নিজ পরিচয়ে কাউকে বা অন্য আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের সম্মতিতে গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। এক্ষেত্রে গুমে জড়িত অপরাধী ব্যক্তি বা কর্তৃপক্ষ সরাসরি বেসামরিক, সামরিক, সামরিক বেসামরিক যেই হোক শাস্তি থেকে রেহাই পাবে না। মানে আপনি যে বাহিনীরই হন, যে এলিট বাহিনীরই হন, আপনাকে গুমের শাস্তির মুখোমুখি হতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা, জরুরি ব্যবস্থা বা অন্য কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না। একেবারে স্পষ্ট, কোনো অজুহাতেই কাউকে গুম করা যাবে না, এবং এই আইনে এটাকে বলা হচ্ছে। আর গুমের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন। খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠক উপস্থাপন করা হতে পারে বলে উল্লেখ আছে। দেশে এরই মধ্যে যারা গুম হয়েছেন বা হতে পারেন এমন ব্যক্তি বা তাদের পরিবারকে সুরক্ষা দিতে এই নতুন এই অধ্যাদেশ করা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের অনেক বিষয়ে আমরা সমালোচনা করি, কিন্তু এইসব আইন করার ক্ষেত্রে যদি এই সরকার কোনো দৃষ্টান্ত রেখে যেতে পারে, যেটা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করে মানবাধিকার নিশ্চিত করার একটা দেশ যদি আমাদের এখানে হয়, সেই দেশ বিনির্মাণের ক্ষেত্রে এই ধরনের আইন ভূমিকা রাখবে বলেই আমরা মনে করি। আইন যদি শক্ত হয় এবং তার প্রয়োগ যদি ঠিকঠাক হয়, তাহলেও অনেক ধরনের অপরাধ কমে আসে। আমরা আশা করব ভবিষ্যতে আর একটি মানুষ গুমের শিকার হবেন না, এবং অন্যান্য যে মানবতা বিরোধী অপরাধ, সে অপরাধের শিকার হবেন না। বাংলাদেশ একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরবে। দর্শক, এই আইনটি নিয়ে আপনারাও খোঁজখবর রাখবেন, আপনারাও মতামত জানান, এবং এটি এখনো পাশ হয়নি। আমরা আশা করি যে খুব সুন্দরভাবে এটি পাশ হবে এবং কার্যকর হবে, এবং যারা দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।